চ্যাপ্টার ৯৫ দ্য সাপ্লিক্যান্ট। একটা প্রার্থনা। ক্লাইনের মনের ভেতর একটা অদ্ভুত আলোড়ন তৈরি হল। দ্য হ্যাংডম্যানের ওপর নজরদারি করার সময় সে যে পদ্ধতিটা ব্যবহার করেছিল, ঠিক সেই একই পদ্ধতি সে এবারও কাজে লাগাল। নিজের স্পিরিচুয়ালিটিকে সে চারদিকে ছড়িয়ে পড়তে দিল, তারপর সেই লালচে রক্তিম গোলকটাকে আলতো করে ছুঁল। তার চোখের সামনে একটা অস্পষ্ট আর বিকৃত দৃশ্য ভেসে উঠল। সে আবছাভাবে দেখতে পেল একজন ব্লন্ড টিন মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। তার ঠিক সামনে রাখা একটা নিখুঁত স্বচ্ছ ক্রিস্টাল বল। ওই কিশোরের পরনে ছিল একেবারে গায়ের সাথে লেগে থাকা কালো রঙের একটা পোশাক। লোয়েন কিংডমের আজকালকার ফ্যাশনের সাথে এই পোশাকের কোনো মিলই নেই। ক্লাইন ম্যাগাজিনে ফেসাক এম্পায়ার আর ইন্টিস রিপাবলিকের যেসব ঐতিহ্যবাহী পোশাকের ছবি দেখেছিল, এটার ধরন বরং সেগুলোর সাথেই বেশি মিলে যায়। কিশোরটার চারপাশটা বেশ অন্ধকার, আর সেখানে কিছু পুরনো আমলের আসবাবপত্র রাখা। মাঝে মাঝেই ঘরটা হঠাৎ করে আলোকিত হয়ে উঠছিল, কিন্তু ক্লাইন কোনো মেঘ ডাকার শব্দ বা বৃষ্টির একটানা ঝমঝম শব্দ শুনতে পাচ্ছিল না। দৃশ্যটার ভেতর কিশোরটি তার কপালের ওপর হাত দুটো রেখে আঙুলগুলো একে অপরের সাথে পেঁচিয়ে রেখেছিল। সে সামনের দিকে ঝুঁকে পড়ে একটানা কিছুর জন্য প্রার্থনা করে যাচ্ছিল। তার ভারী উচ্চারণের কথাগুলো ক্লাইনের কানের কাছে গুনগুন করতে লাগল। ক্লাইন খুব মন দিয়ে শোনার চেষ্টা করল, কিন্তু পরক্ষণেই একটা অদ্ভুত আর অস্বস্তিকর ব্যাপার সে খেয়াল করল। উল্টো দিকের ওই ছেলেটি কি বলছে তার একটা বিন্দু বিসর্গ সে বুঝতে পারছে না। এই ভাষার সাথে তার জীবনে কোনোদিনও পরিচয় হয়নি। ভাবতেই কেমন লাগছে, আমি ধূসর কুয়াশার ওপরের এই রহস্যময় জগতের একচ্ছত্র অধিপতি, অথচ একটা ভিনদেশী ভাষা আমি বুঝতে পারছি না। ক্লাইন নিজেকে নিয়েই একটু তাচ্ছিল্য করে হাসল। এরপর সে জেদ ধরে আরও একবার কথাগুলো শোনার চেষ্টা করল। পৃথিবীতে থাকতে ইংরেজি লিসেনিং টেস্ট দেওয়ার সময় সে যতটা মনোযোগ দিত, এবার তার চেয়েও অনেক বেশি মনোযোগ দিয়ে সে শোনার চেষ্টা করল। প্রার্থনার কথাগুলো শুনতে শুনতে সে ধীরে ধীরে একটা জিনিস আবিষ্কার করল। যদিও ওই তরুণের বলা ভাষাটা সে কোনোদিনও শেখেনি, তবুও তার মনে হল প্রাচীন ফেসাক ভাষার সাথে এর বেশ কিছুটা মিল রয়েছে। বাবা মা শব্দ দুটোর অর্থ সম্ভবত এমনই হবে, তাই না? এটা প্রাচীন ফেসাক ভাষার বেশ কাছাকাছি, তবে একদম হুবহু এক নয়। কিছু পার্থক্য তো আছেই। ক্লাইন ভুরু কুঁচকে গভীর চিন্তায় ডুবে গেল। ফোর্থ ইপকে প্রাচীন ফেসাক ভাষাটা সবার কাছে বেশ পরিচিত ছিল। বর্তমান যুগের সমস্ত আধুনিক ভাষার মূল শিকড়ও এই ভাষাতেই লুকিয়ে আছে। তাছাড়া এই ভাষাটা এখনও একটু একটু করে বিবর্তিত হচ্ছে, তবে এই মুহূর্তে আমি কোনো কিছুই নিশ্চিত করে বলতে পারছি না। সে বারবার কথাগুলো শুনল, আর আধুনিক কোনো ভাষা যেমন লোয়েন, ফেসাক বা ইন্টিস হওয়ার সম্ভাবনাগুলো মন থেকে পুরোপুরি বাদ দিয়ে দিল। এটা কি তবে প্রাচীন ফেসাক ভাষার কোনো আঞ্চলিক রূপ, যেমনটা অ্যান্টিগোনাস পরিবারের ডায়েরিতে ব্যবহার করা হয়েছিল? ক্লাইন ব্রোঞ্জের টেবিলের ধারে আঙুল দিয়ে টোকা দিতে দিতে আপন মনেই মাথা নাড়ল। এর বাইরেও আর একটা সম্ভাবনা রয়েছে। প্রাচীন ফেসাক ভাষা তো আর শূন্য থেকে হঠাৎ করে তৈরি হয়নি। এটা মূলত দৈত্যদের ভাষা জটুন এরই একটা বিবর্তিত রূপ। উত্তরের ফেসাক এম্পায়ার সবসময় দাবি করে এসেছে যে তাদের মানুষদের শরীরে দৈত্যদের রক্ত বইছে। হতে পারে এটাই সেই প্রাচীন জটুন ভাষা। জ্ঞানের অভাবে ক্লাইনকে আপাতত এখানেই থামতে হল। সে তার স্পিরিচুয়ালিটি গুটিয়ে নিল, আর ওই দৃশ্যটার দিকে তাকানো বা কিছু শোনার চেষ্টা করল না। প্রার্থনারত ওই কিশোরকে এখনই এই কুয়াশার ওপরে টেনে আনার কোনো ইচ্ছে তার ছিল না। ওই তরুণ আগে কি বলছে সেটা সে পরিষ্কারভাবে জানতে চায়। অবশ্যই তার আগে তাকে বেশ কয়েকবার পর্যবেক্ষণ করতে হবে, আর কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখতে হবে। উফ! ক্লাইন চেয়ারের পেছনে হেলান দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে নিজেকে নিজের স্পিরিচুয়ালিটি দিয়ে মুড়িয়ে নিল, আর ঠিক নিচে পড়ে যাওয়ার মতো একটা অনুভূতি সে মনের ভেতর তৈরি করল। রোজেল গুস্তাভের ডায়েরি রিভাইজ করার পর ক্লাইন তার ফর্মাল পোশাক পরে নিল আর ডিভিনেশন ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেতন বাড়লেও সে পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করল। তবে মিস ওয়েন্ডি স্মিরিনের ব্যবসাকে একটু সাহায্য করার জন্য সে কিছুটা টাকা খরচ করল। বিকেলের এই কাঠফাটা গরম থেকে বাঁচতে 1.5 পেন্স খরচ করে সে একটা মিষ্টি আইস টি কিনল। হাউস স্ট্রিটে পৌঁছানোর পর ক্লাইন খালি কাপটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলল আর হেঁটে দোতলায় উঠে গেল। বিল্ডিংয়ে ঢোকার ঠিক আগে সে তার ভ্রুযুগলের মাঝখানে একটু চিমটি কাটল আর নিজের স্পিরিট ভিশন চালু করল। ক্লাইন সবেমাত্র হলরুমে পা রেখেছে। এমন সময় সে সেখানে এক ধরনের মৃদু কিন্তু দীর্ঘস্থায়ী শোকের ছায়া অনুভব করল। সুন্দরী রিসেপশনিস্ট অ্যাঞ্জেলিকা সেখানে বসেছিল। তার হালকা লালচে চোখগুলো দেখে মনে হচ্ছিল সে যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এই শোকও একসময় কেটে যাবে। অ্যাঞ্জেলিকার দিকে হেঁটে যেতে যেতে ক্লাইন খুব নরম কিন্তু দৃঢ় গলায় বলল। অ্যাঞ্জেলিকা চমকে গিয়ে মুখ তুলল আর বেশ বিভ্রান্ত হয়ে বিড়বিড় করে বলল, মিস্টার মোরেত্তি। সে খুব দ্রুত নিজেকে সামলে নিল আর একটু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, আপনি কি মিস্টার ভিনসেন্ট সম্পর্কে ইতিমধ্যেই জেনে গেছেন? ওহ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি একজন অসাধারণ ভবিষ্যদ্বক্তা। ক্লাইন পরিস্থিতি অনুযায়ী একটা দীর্ঘশ্বাস ফেলল।
আমি আসলে কি ঘটেছে তার খুব সামান্য একটা ধারণাই শুধু ডিভাইন করতে পেরেছি মিস্টার ভিনসেন্টের ঠিক কি হয়েছিল। বস আমাদের জানালেন যে মিস্টার ভিনসেন্ট ঘুমের ঘোরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন আর খুব শান্তিতেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। অ্যাঞ্জেলিকা কাঁদতে কাঁদতেই বলল, উনি কত বন্ধুসুলভ ছিলেন, কত ভদ্র ছিলেন, একদম সত্যিকারের একজন জেন্টলম্যান। আমাদের ক্লাবের কত কত মেম্বারের স্পিরিচুয়াল মেন্টর ছিলেন উনি তো এখনও কত তরুণ ছিলেন। এই দুঃখজনক বিষয়টা তোলার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। ক্লায়েন্ট তাকে আর বেশি সান্ত্বনা দিল না। সে ধীরে ধীরে মিটিং রুমের দিকে হেঁটে গেল। অ্যাঞ্জেলিকা একটা রুমাল বের করে নিজের চোখ আর নাক মুছল। তারপর সে ক্লাইনের পিঠের দিকে তাকিয়ে একটু জোরেই জিজ্ঞেস করল, মিস্টার মোরেত্তি, আপনি কি পান করতে পছন্দ করবেন? ব্ল্যাক টি। যদিও ব্ল্যাক টির স্বাদ তার কাছে খুব একটা আহামরি লাগত না, তবুও কফির চেয়ে সে ব্ল্যাক টিই বেশি পছন্দ করত। এর চেয়ে অবশ্য জিঞ্জার বিয়ার বা মিষ্টি আইস টি তার বেশি ভালো লাগে। কিন্তু একজন জেন্টলম্যান হিসেবে এরকম একটা ফর্মাল জায়গায় বাচ্চাদের মতো আচরণ করাটা ঠিক মানায় না। যেহেতু আজ সোমবার, তাই মিটিং রুমে মাত্র ৫-৬ জন মেম্বার উপস্থিত ছিল। নিজের স্পিরিট ভীষণ ব্যবহার করে ক্লায়েন্ট দেখতে পেল তাদের প্রত্যেকের আবেগের রং আলাদা। কেউ কেউ শোকে আচ্ছন্ন, কেউ একটু বিষণ্ণ, আবার কেউ কেউ তুলনামূলকভাবে অনেকটাই স্বাভাবিক। ওরা সবাই বেশ স্বাভাবিক, একদম স্বাভাবিক প্রতিক্রিয়া। ক্লায়েন্ট খুব সামান্য একটু মাথা নাড়ল। সে তার ছড়িটা হাতে তুলে নিল আর ঘরের ভেতরে বসার জন্য একটা জায়গা খুঁজে নিল। সে তার স্পিরিট ভীষণটা বন্ধ করতে যাচ্ছিল। ঠিক এমন সময় সে দেখতে পেল অ্যাঞ্জেলিকা ভেতরে ঢুকছে আর তার দিকেই হেঁটে আসছে। মিস্টার মোরেত্তি, একজন কাস্টমার আপনাকে খুঁজছেন। আসলে উনি গতবারের সেই ভদ্রলোক, সুন্দরী রিসেপশনিস্ট বেশ চাপা গলায় বলল। আপনার এখনও তাকে মনে আছে? ক্লায়েন্ট একটু হেসেই জিজ্ঞেস করল। আমি যেমনটা বলেছিলাম, ও সেই জাদুকরী ওষুধটা কিনেছে কি না কে জানে ওর কি এখনও সার্জারির দরকার আছে। অ্যাঞ্জেলিকা হাত দিয়ে মুখ ঢেকে বলল, পুরো ক্লাবে শুধুমাত্র উনিই ছিলেন একমাত্র মানুষ যিনি আপনার কাছ থেকে ডিভিনেশন করানোর জন্য পুরো একটা বিকেল অপেক্ষা করতে রাজি ছিলেন। ক্লায়েন্ট তার ছড়িটা ধরল আর উঠে দাঁড়াল। সে কোনো কথা না বলেই বাইরের দিকে হেঁটে গেল। রিসেপশন এরিয়ায় গিয়ে সে সেই লোকটাকে দেখতে পেল যে কিছুদিন আগে তার কাছে সাহায্য চাইতে এসেছিল। সে আরও খেয়াল করল যে লোকটার লিভারের আশেপাশের অরা স্বাভাবিক রং ফিরে পেয়েছে। তার সামগ্রিক স্বাস্থ্যেরও বেশ উন্নতি হয়েছে। আপনাকে অভিনন্দন, সুস্থ থাকার অনুভূতিটা সত্যিই খুব চমৎকার। ক্লায়েন্ট হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল। বোগদা প্রথমে একটু চমকে গেলেও পরক্ষণেই তার 2 হাত বাড়িয়ে দিল। সে ক্লায়েন্টের ডান হাতটা শক্ত করে চেপে ধরল। মিস্টার মোরেত্তি, আপনি সত্যিই আমার অবস্থা দেখতে পান। হ্যাঁ, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। ডাক্তাররা আমাকে বারবার কত প্রশ্ন করেছে, আমার ওপর বারবার পরীক্ষা চালিয়েছে, কিন্তু তারা বিশ্বাসই করতে পারছে না যে আমি এভাবে হঠাৎ করে সুস্থ হয়ে গেছি। বোগদার এই আনন্দভরা কথাগুলো শুনে ক্লায়েন্ট খুব শান্তভাবে একটা ব্যাপারে নিশ্চিত হল। লসন ডার্কওয়েডের ফোক হার্ব স্টোরের ওই অ্যাপোথেকারি লোকটা নিশ্চিতভাবেই একজন বিয়ন্ডার। সে নিজের চোখেই দেখেছিল লোকটার লিভারের অসুখ কতটা মারাত্মক পর্যায়ে ছিল। মাত্র কয়েকদিনের মধ্যে তাকে পুরোপুরি সারিয়ে তোলা সাধারণ ভেষজ ওষুধ বা চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতার বাইরে। এর একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হতে পারে যে এটা কোনো বিয়ন্ডারের কাজ। এর সাথে গ্ল্যাসিসের ওই ঘটনার কথা মেলালে একটাই উত্তর পাওয়া যায়, আমাকে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। ভাবতেই পারছি না যে আমি আপনাকে আর ওই জাদুকরী ডাক্তারকে সন্দেহ করেছিলাম। বোগদা কোনোভাবেই ক্লায়েন্টের হাত ছাড়তে চাইছিল না। সে নিজের লজ্জা আর কৃতজ্ঞতার কথা একটানা বলেই চলল, ওই 10 পাউন্ড খরচ করাটা সত্যিই সার্থক হয়েছে। এটা আমার জীবন ফিরিয়ে দিয়েছে। 10 পাউন্ড? ওই জাদুকরী ওষুধের জন্য তুমি 10 পাউন্ড খরচ করেছ? আর আমাকে আমার ডিভিনেশনের জন্য দিলে মাত্র 8 পেন্স। শুধু 8 পেন্স, শুধু 8 পেন্স। পেন্স কথাটা শুনেই ক্লায়েন্ট যেন হতবাক হয়ে গেল। ঠিক এই মুহূর্তে বোগদা তার হাত ছেড়ে দিল আর একগাল হেসে 1 পা পিছিয়ে গেল। সে ভীষণ শ্রদ্ধার সাথে মাথা নিচু করে বলল, আমি আজ এখানে শুধু আমার কৃতজ্ঞতা জানাতে এসেছি। আপনাকে ধন্যবাদ, মাস্টার মোরেত্তি। আপনি আমাকে পথ দেখিয়েছেন আর আমার জীবন বাঁচিয়েছেন। এটা তো আপনার ডিভিনেশনের জন্য টাকা দেওয়ারই ফল। এর জন্য আপনার কাউকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লায়েন্ট তার মাথাটা একটু উপরের দিকে তুলল আর দেওয়াল ও ছাদের সংযোগস্থলের দিকে তাকাল। তার এই উত্তরের মধ্যে দিয়ে একদম নিখুঁতভাবে একজন ভণ্ড সাধুর ভাব ফুটে উঠল। আপনি সত্যিই একজন সত্যিকারের ভবিষ্যদ্বক্তা, বোগদা প্রশংসা করে বলল। এরপর আমি ব্লাড স্ট্রিটে যাব ওই অ্যাপোথেকারিকে ধন্যবাদ জানাতে আর তার বলা ওষুধটা কিনতে। আপনি কি ইতিমধ্যেই সুস্থ হয়ে যাননি? ক্লায়েন্ট তার গলার স্বরের বিস্ময়টুকু খুব নিপুণভাবে লুকিয়ে ফেলল। বোগদা চারদিকে একবার তাকাল, আর যখন নিশ্চিত হল যে রিসেপশনিস্ট তাদের দিকে মনোযোগ দিচ্ছে না, তখন সে একটু হাসল। সে নিচু গলায় হাসতে হাসতে বলল, ডাক্তার একটা ভেষজ মিশ্রণের কথা বলেছিল যার মধ্যে মামির গুঁড়ো মেশানো থাকে। এটা এমন একটা প্রেসক্রিপশন যেটা নারী আর পুরুষ উভয়কেই সন্তুষ্ট করতে পারে। আমি তখন ডাক্তারের কথায় বিশ্বাস করিনি, কিন্তু এখন আমার আর কোনো সন্দেহ নেই।
এরকম কোনো প্রেসক্রিপশনও আছে নাকি? ক্লাইনের হঠাৎ করে মনে হল ওই অ্যাপোথেকারি লোকটা আসলে একটা আস্ত প্রতারক, আর সে সন্দেহ করতে শুরু করল যে লোকটা তার সামনের এই মানুষটাকে কোনো ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিচ্ছে কিনা। সে বোগদাকে ভালোভাবে পর্যবেক্ষণ করল আর নিশ্চিত হল যে তার অরায় কোনো সমস্যা নেই। মামির গুঁড়ো? ক্লাইন একটু সতর্ক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, মামির গুঁড়ো। আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল যে ব্যাকল্যান্ড শহরের অভিজাতরাও নাকি পাগলের মতো এই জিনিসটা খুঁজে বেড়ায়। এটা মূলত মামি পিষে তৈরি করা একটা পাউডার, যেটা বিছানায় পুরুষদের চূড়ান্ত পারফরমেন্স দিতে সাহায্য করে। যদিও শুনতে জিনিসটা খুব জঘন্য আর নোংরা মনে হয়, কিন্তু অভিজাতরা সত্যিই এটা ব্যবহার করে। বোগদা বেশ বিস্তারিতভাবেই বর্ণনা দিল। তার চোখের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠছিল। মামি? মৃতদেহ দিয়ে তৈরি মামি? তারপর সেগুলোকে পিষে পাউডার বানানো? ক্লাইন পুরোপুরি থ হয়ে গেল। বোগদার সামনেই তার প্রায় বমি চলে আসছিল। ওই অভিজাত মানুষগুলো সত্যিই সাংঘাতিক। সে বোগদাকে এই কাজটা করা থেকে বিরত থাকার পরামর্শ দিতে যাচ্ছিল। ঠিক তখনই গ্লাসিস, যে আগে ফুসফুসের অসুখে ভুগেছিল, দরজা দিয়ে ভেতরে ঢুকল আর বোগদার কথাগুলো শুনতে পেল। হ্যাঁ, এটা ভীষণ কার্যকর। আমি আপনাকে পরামর্শ দেব ব্লাড স্ট্রিটের লসন্স ফোক হার্ব স্টোরে যাওয়ার জন্য। মিস্টার লসনের গোপন রেসিপিটা সত্যিই খুব দারুণ কাজ করে। গ্লাসিস তার চশমাটা খুলে ফেলল আর বেশ আগ্রহ নিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল। সে চাপা গলায় পরামর্শ দিয়ে বলল, আমার অভিজ্ঞতাটা খুব 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 নিখুঁত ছিল। আপনিও এটার কথা জানেন? আমি তো এইমাত্র মিস্টার লসনের ফোক হার্ব স্টোরেই যাচ্ছিলাম। বোগদার মনের সমস্ত দুশ্চিন্তা পুরোপুরি দূর হয়ে গেল। সংক্ষিপ্ত একটা কথাবার্তার পর সে খুব তড়িঘড়ি করে ডিভিনেশন ক্লাব থেকে বেরিয়ে গেল। এতক্ষণ পর্যন্ত ক্লাইন পুরো ব্যাপারটাতে একটু হতবাক হয়েই ছিল। সে বিকেল 5:20 পর্যন্ত অপেক্ষা করল, তারপর নিজের হ্যাটটা মাথায় দিল আর কালো রঙের ছড়িটা হাতে তুলে নিল। সে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে ব্লাড স্ট্রিটের দিকে রওনা হল। তার ইচ্ছে ছিল ক্যাপ্টেনকে বিষয়টা জানানোর আগে লসন ডার্কওয়েড নামের ওই অ্যাপোথেকারিকে একটু পর্যবেক্ষণ করে দেখা। 18 ব্লাড স্ট্রিট। ক্লাইন ভেষজ ওষুধের দোকানটার বাইরে দাঁড়াল আর দেখতে পেল দরজাটা বন্ধ, আর সেখানে দোকানটা সাবলেট দেওয়ার একটা নোটিশ ঝোলানো রয়েছে। লোকটা তো বেশ সতর্ক। সে আপন মনেই বিড়বিড় করে বলল, যেহেতু ঘটনাটা এমন হয়েই গেছে, তাই তাকে আর খামোখা দুশ্চিন্তা করতে হবে না বা কোনো পর্যবেক্ষণও চালাতে হবে না।